হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের একটি বিশেষ প্রশ্ন নিয়ে, যা এই বৎসর তোমাদের উচ্চ মাধ্যমিকে আসার একটি সম্ভাবনা রয়েছে। প্রশ্নটি হলো, সাম্রাজ্যবাদ কি এবং সাম্রাজ্যবাদের প্রসারের কারণগুলি আলোচনা করো। তাহলে সবার প্রথমে আমরা আসছি সাম্রাজ্যবাদ কি। সাম্রাজ্যবাদ যে শব্দটি আমরা ব্যবহার করি, এটির ইংরেজি প্রতিশব্দ ইম্পেরিয়ালিজম। এই শব্দটি এসেছে একটি লাতিন শব্দ ইম্পেরিয়াম থেকে। তাহলে লাতিন ইম্পেরিয়াম, ইংরেজিতে ইম্পেরিয়ালিজম, এবং তার বাংলা প্রতিশব্দ হলো সাম্রাজ্যবাদ। আগে ইম্পেরিয়ালিজম বা ইম্পেরিয়াম বলতে বোঝানো হতো সামরিক কর্তৃত্ববাদকে, কিন্তু সময়ের সাথে সাথে শব্দের ব্যুৎপত্তিগত অর্থগত কিছু পরিবর্তন ঘটেছে। এখন ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ বলতে বোঝানো হয় যখন কোনো একটি বৃহৎ শক্তিশালী রাষ্ট্র অপর কোনো রাষ্ট্রকে অধিকার করে এবং সেখানটায় তার শাসন বা রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে, এবং এই রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার যে আকাঙ্ক্ষা বা প্রচেষ্টা, তার এই যে মানসিকতা, একেই বলা হচ্ছে সাম্রাজ্যবাদ। সাধারণত ইজম বা বাদ শব্দটির অর্থ হলো মতবাদ। যেমন তোমরা গান্ধী ইজম, গান্ধীবাদ, মার্কসিজম, মার্কসের মতবাদ পড়ে এসছো। তাহলে সাম্রাজ্য বিস্তারের যে মতবাদ, সাম্রাজ্য বিস্তারের যে আদর্শ, তাকে আমরা সাধারণভাবে সাম্রাজ্যবাদ বলে অভিহিত করতে পারি। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে স্যার, কি কারণে এই সাম্রাজ্যবাদের প্রসার ঘটেছিল? অষ্টাদশ শতকের শিল্প বিপ্লবের পর থেকেই আমরা দেখছি সাম্রাজ্যবাদ নতুন রূপে উদ্ভাসিত হয়েছিল। কেন বলছি নতুন রূপে? সাম্রাজ্যবাদ আগেও ছিল। সেই প্রাচীন কালেও দেখা গেছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র অপর রাষ্ট্রকে দখল করার মানসিকতা রেখেছিল এবং তারা করেও ছিল। তোমরা আলেকজান্ডারের কথা পড়েছো, তোমরা ভারতবর্ষের চন্দ্রগুপ্ত মৌর্যের কথা পড়েছো। তারা নিজেদের সীমানা অতিক্রম করে ছোট বড় রাষ্ট্রগুলোকে গ্রাস করেছিল বা দখল করে নিয়েছিল, সেটাও সাম্রাজ্যবাদ ছিল। কিন্তু অষ্টাদশ শতকের শিল্প বিপ্লবের পর থেকে সাম্রাজ্যবাদ এক নতুন রূপে ধরা দেয়। মূলত রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক কারণেই এই নয়া সাম্রাজ্যবাদ বা নিও ইম্পেরিয়ালিজমের প্রসার ঘটে। আমরা এখন এক এক করে দেখিনি সাম্রাজ্যবাদ প্রসারের কারণগুলি কি। সাম্রাজ্যবাদের বিস্তারের প্রধান এবং প্রথম যে কারণ, একে আমরা বলছি রাজনৈতিক কারণ। মূলত রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যেই উন্নত দেশগুলো তুলনামূলকভাবে অনুন্নত রাষ্ট্রগুলোর উপরে নিজেদের ক্ষমতাকে চাপিয়ে দেয় বা সেই রাষ্ট্রগুলোকে দখল করে নিজেদের রাজনৈতিক কর্তৃত্ব সেখানটায় প্রতিষ্ঠা করে। এই রাজনৈতিক কারণকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এক, উগ্র জাতীয়তাবাদ। দুই, ক্ষমতার লিপ্সা। প্রথমে আলোচনা করি উগ্র জাতীয়তাবাদ। যখন কোনো রাষ্ট্র মনে করে তার জাতি শ্রেষ্ঠ, তার অতীত ইতিহাস গৌরবের, তাই পৃথিবীকে নিজের নিয়ন্ত্রণে রাখার অধিকার তার রয়েছে, তখন তাকে বলা হয় উগ্র জাতীয়তাবাদ। উগ্র জাতীয়তাবাদ কোনো কোনো সময় বিকৃত জাতীয়তাবাদেও পরিণত হয়। অষ্টাদশ শতকের পর থেকে আমরা দেখলাম যে ইউরোপের বিভিন্ন শিল্পোন্নত রাষ্ট্রগুলোর মধ্যে এই উগ্র জাতীয়তাবাদী ধ্যান ধারণার প্রসার করতে শুরু করল। যেমন জার্মানিতে কাইজার দ্বিতীয় উইলিয়াম, তিনি ওয়ার্ল্ড পলিটিক বা বিশ্ব রাজনীতি ঘোষণা করে জার্মানির শ্রেষ্ঠত্বের কথা প্রচার করতে শুরু করলেন। পরবর্তীকালে আমরা দেখছি হিটলার তার বিখ্যাত হেরেনবর্গ তত্ত্ব, যার মাধ্যমে টিউটনিক বা আর্য জাতির যে শ্রেষ্ঠত্ব তাকে তুলে ধরলেন।
ইংরেজরা মনে করতো অ্যাংলো স্যাক্সনরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, রাশিয়া মনে করলো তারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, জাপান মনে করলো তারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। সুতরাং সারা পৃথিবীতে অষ্টাদশ শতকে একটা শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হলো। এই যে শ্রেষ্ঠত্বের লড়াই, এই লড়াইয়ের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় উপনিবেশ তৈরি করে নিজেদের শ্রেষ্ঠত্বকে প্রমাণ করতে চেয়েছিল। তাহলে উগ্র জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদের বিস্তারের একটা প্রধান এবং প্রথম কারণ। দ্বিতীয় ছিল ক্ষমতার লিপ্সা। প্রতিটা রাষ্ট্রই, বিশেষ করে শক্তিশালী রাষ্ট্রগুলো, নিজেদের মান মর্যাদা এবং রাষ্ট্রীয় প্রভুত্বকে তারা বড় করে দেখতে চেয়েছিল। তারা মনে করেছিল যত বেশি সংখ্যক ভূখণ্ড তাদের হাতে থাকবে, তাদের রাজনৈতিক মর্যাদা, সামরিক কর্তৃত্ব তত বেশি হবে। শুধুমাত্র এ কারণেই দেখা গেছে যে তারা বিভিন্ন জায়গা দখল করে নিয়েছে। সাম্রাজ্যবাদের দ্বিতীয় যে কারণটি আমরা আলোচনা করব সেটি হলো অর্থনৈতিক কারণ। মূলত শিল্প বিপ্লবের পরে ইউরোপে যে আর্থিক ব্যবস্থা গড়ে উঠেছিল, সেই আর্থিক ব্যবস্থার আঁতুড়ঘরেই জন্ম নিয়েছিল নয়া সাম্রাজ্যবাদ বিস্তারের, এ কথা অস্বীকার করা যাবে না। আমরা দেখেছি অষ্টাদশ শতকের শিল্প বিপ্লবের পর ইউরোপে যে নয়া উদারনৈতিক অর্থনৈতিক ধারণা বা পুঁজিবাদী ধনতান্ত্রিক অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছিল, তা সাম্রাজ্যবাদ বিস্তারের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই অর্থনৈতিক কারণকে আমরা আবার চারটি ভাবে আলোচনা করতে পারি। নাম্বার 1, শিল্পজাত পণ্যের বাজার তৈরি করবার জন্যে তারা সাম্রাজ্য বিস্তারে মনোযোগী হয়েছিল। যখন ইংল্যান্ডের শিল্প বিপ্লব হলো এবং ইংল্যান্ডের পরবর্তী ইউরোপের অন্যান্য দেশের শিল্প বিপ্লব হলো, তখন এই শিল্পোন্নত যে উদ্বৃত্ত পণ্য, অর্থাৎ যে অতিরিক্ত উৎপাদন হলো শিল্পে, এই উদ্বৃত্ত পণ্য বিক্রি করবার জন্য প্রয়োজন ছিল নতুন নতুন বাজারের। তাই ইউরোপের বণিককুল তারা চাপ সৃষ্টি করতে থাকে নিজের নিজের দেশের ওপরে, যাতে এশিয়া আফ্রিকায় যে অনুন্নত দেশগুলো রয়েছে সেই দেশগুলোর ওপরে অধিকার স্থাপন করে সেই অঞ্চলগুলোকে ইউরোপের শিল্পজাত পণ্যের বাজার হিসাবে খুলে দেওয়া হোক। সেখানটায় ইউরোপের শিল্পজাত পণ্য বিক্রি হবে। সুতরাং পণ্যের বাজার তৈরি করবার জন্য এশিয়া আফ্রিকার দেশগুলোতে ইউরোপের শিল্পোন্নত দেশগুলো উপনিবেশ তৈরি করতে চেয়েছিল, অর্থাৎ সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিল। দ্বিতীয় যে কারণের কথা বলবো সেটি হলো শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ। শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ। তোমরা খেয়াল করে দেখো, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। কোন ক্ষেত্রে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? বস্ত্র শিল্পের ক্ষেত্রে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। এবার এই বস্ত্র তৈরি করবার জন্য প্রধান কাঁচামাল কি? কার্পাস। এই কার্পাস প্রয়োজন ছিল তাহলে পরে কাপড় তৈরি করবার জন্য। ইউরোপের বণিকেরা দেখলো এশিয়া আফ্রিকার যে দেশগুলো রয়েছে সেখানটা প্রচুর পরিমাণে কার্পাস তৈরি হয়। তাহলে এই কার্পাস যদি সেই সমস্ত দেশ থেকে নিয়ে আসা যায় তাহলে শিল্প উৎপাদন বাড়ানো সম্ভব হবে। তাহলে পরে ভারত, চীন সহ এশিয়ার দেশগুলো এবং আফ্রিকার যে দেশগুলো রয়েছে সেখান থেকে যাতে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করা যায়, সেই কারণে তারা এশিয়া আফ্রিকার দেশগুলোকে দখল করে সেখানে রাজনৈতিক কর্তৃত্ব স্থাপন করে সেই অঞ্চলের সম্পদকে নিজেদের শিল্পের কাজে লাগাবার জন্য চেষ্টা চালিয়েছিল। তাই তারা এই সমস্ত জায়গাতে উপনিবেশ তৈরি করতে চেয়েছিল বা সাম্রাজ্যবাদ বিস্তার করতে চেয়েছিল। তৃতীয় যে কারণটির কথা আমরা বলবো, সে তৃতীয় কারণটি ছিল
উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগ, ইউরোপের শিল্প বিপ্লব এবং তারপরে বাণিজ্য বিপ্লবের কারণে এক শ্রেণী পুঁজিপতি ও শিল্পপতিদের হাতে বিপুল পরিমাণ অর্থ এসে জমা হয়। এত অর্থ যে অর্থ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় যে এত টাকাকে কি করা হবে। একে বলা হতো দ্য গ্লাট অফ ক্যাপিটাল, পুঁজির পাহাড়। এই যে উদ্বৃত্ত পুঁজি, অতিরিক্ত পুঁজি, এই অতিরিক্ত পুঁজিকে এশিয়া আফ্রিকার দেশগুলোতে পুনর্বিনিয়োগ করতে চেয়েছিল, যাতে সেখানটায় বিনিয়োগ করে এখান থেকে আবার তারা অর্থ, উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগ করার স্বার্থেই তারা সাম্রাজ্যবাদের বিস্তার ঘটিয়েছিল। তার ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের মধ্যে দেখিয়েছেন যে এই উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগের স্বার্থেই সাম্রাজ্যবাদ বিস্তৃত হয়েছিল। চতুর্থ যে অর্থনৈতিক কারণটার কথা আমরা বলবো সেটি হলো সুলভ শ্রমিক সংগ্রহ। শিল্প বিপ্লবের পর ইউরোপের দেশগুলোতে যে বিপুল পরিমাণ কলকারখানা তৈরি হয়েছিল, তাদের যে নতুন উপনিবেশগুলো তারা তৈরি করেছিল, সেখানটায় যে কারখানা তারা তৈরি করেছিল, তার জন্য প্রয়োজন ছিল উদ্বৃত্ত শ্রমিক। এশিয়া আফ্রিকার দেশগুলোকে দখল করে সেখান থেকে তারা শ্রমিক সংগ্রহ করে নিজেদের এই কারখানাতে নিয়োগ করতে উদ্যত হয়েছিল। সুতরাং এই কারণেও তাদের প্রয়োজন ছিল এশিয়া আফ্রিকায় রাজনৈতিক কর্তৃত্ব স্থাপন, আর এই রাজনৈতিক কর্তৃত্ব স্থাপনের জন্যেই তারা সাম্রাজ্য বিস্তারের কাজে অগ্রসর হয়েছিল। তাহলে সাম্রাজ্যবাদ বিস্তারের যে অর্থনৈতিক কারণের কথা আমরা বললাম, তার চারটি ভাগ। এক, তারা বাজার দখল করতে চেয়েছিল শিল্পজাত পণ্যের জন্য। দ্বিতীয়ত, নিজের দেশের শিল্পের জন্য তারা কাঁচামাল সংগ্রহ করতে চেয়েছিল উপনিবেশগুলোর থেকে। তৃতীয়ত, তাদের দেশের শিল্পপতিদের যে উদ্বৃত্ত পুঁজি, সেই পুঁজি বিনিয়োগের স্বার্থে উপনিবেশ তৈরি করার প্রয়োজন ছিল। চতুর্থত, তারা সুলভ শ্রমিক অর্থাৎ অল্প বেতনে শ্রমিক সংগ্রহ করতে চেয়েছিল, যাদেরকে ব্যবহার করে তাদের মুনাফার ভান্ডার আরো বেশি ফুলে ফেঁপে ওঠে। তাহলে রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ আমরা আলোচনা করলাম। তৃতীয় যে কারণটার কথা আমরা বলবো সেটা ছিল সামরিক কারণ। অষ্টাদশ শতকে শিল্প বিপ্লবের পর থেকেই সমগ্র ইউরোপ জুড়ে যে আর্থিক সমৃদ্ধি লক্ষ্য করা গেল, তার একটা বড় কারণ ছিল বাণিজ্য বৃদ্ধি। বাণিজ্য বৃদ্ধির কারণে ইউরোপের যে সমস্ত পুঁজিপতি গোষ্ঠীগুলো ছিলেন, সেই পুঁজিপতি গোষ্ঠীগুলো তাদের নিজের নিজের দেশের ওপরে চাপ সৃষ্টি করে এশিয়া আফ্রিকায় উপনিবেশ স্থাপন করবার জন্য। আর এই উপনিবেশ স্থাপন করতে গিয়ে তারা বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতার সাথে সাথে ঔপনিবেশিক সামরিক প্রতিদ্বন্দ্বিতাতেও অবতীর্ণ হন। ইউরোপের শিল্পোন্নত দেশগুলো মূলত দুটি সামরিক কারণে সাম্রাজ্য বিস্তারে অগ্রসর হয়েছিল। প্রথমত আমরা বলবো সামরিক মর্যাদা। ইউরোপের অনেকগুলো রাষ্ট্র, বিশেষ করে ইংল্যান্ড, যার সম্বন্ধে বলা হতো ব্রিটিশ সূর্য কখনো অস্ত যায় না, পৃথিবীর এত নতুন বিশ্ব এবং পুরাতন বিশ্ব মিলে পৃথিবীর প্রায় সমস্ত অংশেই ইংল্যান্ডের সাম্রাজ্য সেই সময় বিস্তৃত হয়েছিল। স্বাভাবিকভাবেই বিভিন্ন রাষ্ট্রগুলোকে দখল করে তারা ইউরোপের শ্রেষ্ঠ শক্তি তথা বিশ্বের শ্রেষ্ঠ শক্তিতে পরিণত হতে চেয়েছিল। তাহলে তাদের এই রাষ্ট্র দখল করে রাষ্ট্রগুলোকে অধিকার করে রাখার যে প্রচেষ্টা, সেটা কেন? সামরিক মর্যাদার কারণে। তারা নিজেদের সামরিক মর্যাদা বৃদ্ধি করতে চেয়েছিল, নিজেদেরকে বিশ্বের নিয়ন্ত্রকে পরিণত করতে চেয়েছিল। স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের দেখাদেখি অপরাপর দেশগুলিও
যেমন ফ্রান্স, যেমন জার্মানি, তারাও চেয়েছিল বিশ্বজুড়ে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে নিজেদের সামরিক মর্যাদাকে প্রমাণ করা। তাহলে সামরিক মর্যাদা বৃদ্ধি সাম্রাজ্যবাদ বিস্তারের অন্যতম কারণ ছিল। তবে আরো একটি বিষয় উল্লেখযোগ্য, সেটি কি? সেটা হলো নিজের দেশের নিরাপত্তা বৃদ্ধি করা। ভূ রাজনীতি বা জিও পলিটিক্স বলে একটা শব্দ রয়েছে। কোনো অঞ্চল রয়েছে যে অঞ্চলগুলো নিজের দেশের নিরাপত্তার জন্যে দখলে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। তাই আমরা দেখছি যে ইউরোপের ফ্রান্স, জার্মানি প্রভৃতি রাষ্ট্রগুলো সমুদ্র পথগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্যে, সামুদ্রিক বাণিজ্যে নিজেদের কর্তৃত্বকে বজায় রাখবার জন্যে, নিজের দেশের নিরাপত্তাকে সুনিশ্চিত করবার জন্যে অপর রাষ্ট্র দখল করে নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তাকে সুনিশ্চিত করতে চেয়েছিল। তাহলে একদিকে সামরিক মর্যাদা বৃদ্ধি, অপরদিকে নিরাপত্তা অর্থাৎ রাষ্ট্রের নিরাপত্তা, এই কারণেও তারা সাম্রাজ্যবাদে বা সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করেছিল। নেক্সট আমরা আলোচনা করব সাম্রাজ্যবাদ বিস্তারের চতুর্থ কারণ, যাকে আমরা বলছি সামাজিক কারণ। সামাজিক কারণকেও আমরা আবার দুটি ভাগে ভাগ করছি। এক, জনসংখ্যা বৃদ্ধি, আর দ্বিতীয়টি যেটি আমরা আলোচনা করব সেটি হলো সভ্যতার প্রসার ও শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা। অষ্টাদশ শতক থেকেই আমরা দেখেছি ইউরোপে জনসংখ্যা বিপুল পরিমাণে বৃদ্ধি পেতে শুরু করে। একদিকে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন, আর্থিক সচ্ছলতা, এগুলো কারণে অষ্টাদশ শতকে জনসংখ্যার বিপুল পরিমাণ বৃদ্ধি করে। ইউরোপের যে রাষ্ট্রগুলো শিল্পোন্নত হয়েছিল, সেই শিল্পোন্নত রাষ্ট্রগুলোর এই যে অতিরিক্ত উদ্বৃত্ত জনসংখ্যা, এই অতিরিক্ত উদ্বৃত্ত জনসংখ্যার কর্মসংস্থান সুনিশ্চিত করবার জন্যেও বহু ক্ষেত্রে দেখা গেছে যে তারা বাইরের কোনো রাষ্ট্রকে দখল করে সেখানটায় তাদের নিজেদের অধিবাসীদের কর্মসংস্থানের কাজে লাগিয়েছিল। তাহলে জনসংখ্যা বৃদ্ধি তাদেরকে প্ররোচিত করেছিল উপনিবেশ তৈরি করবার জন্য। আমরা জার্মান রাষ্ট্রপ্রধান অ্যাডলফ হিটলারের নাম শুনেছি। অ্যাডলফ হিটলারের একটি তত্ত্ব ছিল লেবেনসরাউম। লেবেনসরাউম শব্দটার ইংরেজি প্রতিশব্দ হলো লিভিং স্পেস, বাসস্থানের জায়গা। তাহলে তিনি বাসস্থানের জন্যে সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করতে চেয়েছিলেন। জার্মানিতে যে বিপুল সংখ্যক অজার্মান বসবাস করে, তাদের জন্য তিনি পূর্ব ইউরোপে জার্মান সম্প্রসারণের তত্ত্ব দাঁড় করিয়েছিলেন। তাহলে জনসংখ্যা বৃদ্ধি তাদেরকে প্রলুব্ধ করেছিল। নেক্সট, শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা। আমরা দেখেছি ইউরোপে এক শ্রেণীর দার্শনিকদের মনে ধারণা তৈরি হয় যে এশিয়া, আফ্রিকায় যে অনুন্নত বর্বর কালো চামড়ার মানুষরা রয়েছে, তাদেরকে সভ্য করবার এক মহান দায়িত্ব অর্পণ করেছেন স্বয়ং ঈশ্বর। তাই শ্বেতাঙ্গ জাতিদের উচিত এই এশিয়া, আফ্রিকার অসভ্য বর্বর কালো চামড়ার মানুষদেরকে সভ্য করে তোলা, সেই কারণে সেই সমস্ত দেশগুলোকে নিজের অধিকারে নিয়ে আসা। এই ক্ষেত্রে যার নাম সর্বাগ্রে উল্লেখযোগ্য, তার নাম ছিল রুডিয়ার্ড কিপলিং। তিনি তার হোয়াইট ম্যানস বার্ডেন, কি নাম বললাম? হোয়াইট ম্যানস বার্ডেন বা শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতায় এই তত্ত্বকে তুলে ধরেছিলেন। ইউরোপীয় পুঁজিপতি জুলি ফেরিও এই একই নীতির সমর্থক ছিলেন। ডারউইন যে অরিজিন অফ স্পেসিস নামক একটি গ্রন্থ লিখে যেখানটায় যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব দিয়েছিলেন, অর্থাৎ যে যোগ্য সে পৃথিবীতে থাকবে, তারই জন্য এক সামাজিক প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছিলাম সেই সময়, যে শ্বেতাঙ্গ জাতি যোগ্য, সামরিক দিক থেকে আর্থিক দিক থেকে তারা উন্নত, সুতরাং অনুন্নত দেশগুলোকে অধিকার করে সেখানটা তাদের সাম্রাজ্য স্থাপনের মধ্যে
কোনো অন্যায় নেই। তাহলে এই যে সামাজিক দার্শনিক ধারণা, এও কিন্তু সাম্রাজ্যবাদ বিস্তারের অন্যতম কারণ। সাম্রাজ্যবাদ বিস্তারের আরো একটি বড় কারণ ছিল ধর্ম। ইউরোপীয় যে খ্রিস্টান ধর্মের নেতারা, খ্রিস্টান ধর্মের যাজকরা, বিভিন্ন মিশনারিরা তারা মনে করতেন খ্রিস্টান ধর্মের প্রসার হওয়া উচিত। তাই এশিয়া আফ্রিকার দেশগুলোকে দখল করে সেখানটায় খ্রিস্টান ধর্মের প্রসারের জন্য তারা চেষ্টা করেছিলেন এবং নিজের দেশের যে সরকার ছিল সেই সরকারদের উপরে তারা চাপ সৃষ্টি করেছিল যাতে এশিয়া আফ্রিকার দেশগুলোকে তাদের দখল করে সেখানটায় খ্রিস্টান ধর্মের প্রসার ঘটানো যায়। এদের হাত ধরে ইউরোপের বণিককুল, ইউরোপের সামরিক নেতা তারা সাম্রাজ্য বিস্তারে অগ্রসর হয়েছিল। সুতরাং ধর্মও কিন্তু সাম্রাজ্য বিস্তারের অন্যতম একটি কারণ হয়ে দাঁড়িয়েছিল। মাত্র যে ধর্মীয় আগ্রাসনের জন্য সাম্রাজ্য বিস্তার হয়েছিল এমনটা নয়। আমরা এই ক্ষেত্রে ডেভিড লিভিংস্টনের নাম করতে পারি, যিনি মানব সেবার উদ্দেশ্যেই আফ্রিকাতে নিজের কর্মকাণ্ডকে ব্যাপ্ত করেছিলেন। সুতরাং ধর্মের সাথে সাথে একটা মানবিক দৃষ্টিভঙ্গিও কাজ করেছিল, এ কথাও অস্বীকার করা যাবে না। শেষ যে কথাটি আমরা বলবো, শেষ যে কারণটির কথা আমরা বলবো, সেটি ছিল প্রযুক্তিগত কারণ। প্রযুক্তিগত কারণেও সাম্রাজ্য বিস্তার করার একটা প্রয়াস লক্ষ্য করা গিয়েছিল। আমরা দেখেছি অষ্টাদশ শতকের শিল্প বিপ্লবের পর প্রযুক্তির ক্ষেত্রে যে বিরাট উদ্ভাবন ঘটেছিল, নতুন নতুন জাহাজ তৈরি হয়েছিল, শক্তি উৎপাদন ঘটেছিল, এগুলোকে ব্যবহার করে ইউরোপের পুঁজিপতি, শিল্পপতি এবং নাবিকেরা তারা বিভিন্ন সংগঠন তৈরি করেছিল, যেমন ব্রিটিশ নেভি লীগ, জার্মান নেভি লীগ। এই সমস্ত সংগঠন তারাও কি করেছে, সাম্রাজ্য বিস্তারের জন্য নিজের সরকারের উপরে চাপ সৃষ্টি করেছিল এবং বাণিজ্য করতে গিয়ে তারাও যে কারণে সাম্রাজ্য বিস্তারে ইউরোপীয় দেশগুলো অগ্রসর হয়েছিল। সুতরাং বোঝা গেল যে ইউরোপের উন্নত দেশগুলো কেন এশিয়া আফ্রিকার সাম্রাজ্য বিস্তারের জন্য অগ্রসর হয়েছিল। তাহলে আজ এটুকুই থাক। আমরা এরপরে স্ক্রিনের মধ্যে কারণগুলোকে সংক্ষেপে দিয়ে দিচ্ছি, তোমরা এই পয়েন্টগুলো একটু দেখে নাও, পড়ার সময় পয়েন্টগুলো দেখে পড়বে, তাহলে পরে তোমাদের সুবিধা হবে।